হতাশাকে ভুলে দুঃখকে শক্তিতে রূপান্তর করে নতুন উদ্যমে সবাই অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছ। আমি এটাই বিশ্বাস করি, কারণ এই পরিশ্রম ছাড়া তোমাদের আর কোনো উপায় নাই। জীবনে যা কিছু করো না কেন, এই কয়টা দিন একটু ভালোভাবে পরিশ্রম করো। আমি বলছি এই কয়েকটা দিনের জন্য যেন ইন ফিউচারে তোমাকে রিগ্রেট করতে না হয়। তুমি অনেক বেশি রিগ্রেট ফিল করবা, অর্থাৎ অনেক বেশি কষ্ট পাবা এই সময়টাকে স্মরণ করে। সো এইরকম যেন দিন না আসে, তোমার এই অ্যাডমিশন টাইমটাকে যেন রিগ্রেট ফিল করতে না হয়, তার জন্য তুমি এই বাকি দিনগুলো পরিশ্রম করো। চান্স পাবা কি পাবা না এটা তোমার কনসার্ন না, তুমি সর্বোচ্চ পরিশ্রম করবা, তুমি সর্বোচ্চ চেষ্টা করবা, তোমার প্রতিটা মুহূর্ত তুমি কি করবা, কাজে লাগাবা। চান্স হবে কি হবে না এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। মনে রাখবা, চান্স হলে কি হবে, না হলে কি হবে, এত টেনশন নিয়ে যদি পরীক্ষার হলে যাও তাহলে সফলতা কখনোই আসবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সর্বোচ্চ পরিশ্রম করো, খুব আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে পরীক্ষার হলটা ডিল করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, তো সবাই ক্লাসে জয়েন করো। আমরা আজকে পড়াবো, আমরা অনেকগুলো টপিক আজকে আছে আমাদের আজকে আছে পদপ্রকরণ, শব্দভাণ্ডার, অভিধানের ক্রম, জ্যোতিচিহ্ন। হ্যাঁ, এই 4টি টপিক আছে: পদপ্রকরণ, শব্দভাণ্ডার, অভিধানের ক্রম, জ্যোতিচিহ্ন। সবাই ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর প্রশ্নের উত্তর দাও সবাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিপ্রেশনের কিছু নাই। আমি বললাম তো, অনেক ডিপ্রেসড হয়ে অনেক বাজে রেজাল্ট করেছে, এখন আনন্দের সাথে পরীক্ষার হলে যাও, দেখবো ভাইকে মনে রাখবা সারা জীবন। ওকে, কি নিস্পৃহ, কি নিস্পৃহ, এখানে কি শব্দটা কি হয়েছে দেখি, পারো কি না এটার উত্তর দাও। সবাই উত্তর দাও, সবাই একটা বারের উত্তর দাও। সবাই উত্তর দাও। ওকে, এবার আসো। কয়রসিকার কি যদি থাকে, তাহলে এটা সারা জীবন কিসের কাজ করবে? অব্যয়ের কাজ করবে, অব্যয়ের কাজ করবে। এটা সারা জীবন কিসের কাজ করবে? অব্যয়ের কাজ করবে। আর যদি কয় দীর্ঘিকার কি হয়, তাহলে এটা বিশেষণ হতে পারে, বিশেষণ হতে পারে, অথবা কি সর্বনাম হতে পারে, অথবা সর্বনাম হতে পারে, বিশেষণ অথবা সর্বনাম। কয়রসিকার কি প্লাস ক্রিয়া, যদি কয়রসিকার কি কার সাথে বসে? ক্রিয়ার সাথে বসে, তখন সেটা সর্বনাম, কারণ ক্রিয়ার আগে কে বসে? সাবজেক্ট। আর সাবজেক্ট হতে পারে নাউন, নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন। তাহলে প্রোনাউন মানে সর্বনাম, তাহলে ক্রিয়ার আগে বসলে এটা হলো সর্বনাম। যেমন আমরা যদি বলি এরকম যে কি খেয়েছ, কি খেয়েছ, তাহলে খেয়েছ ক্রিয়া, তাহলে এই কি খেয়েছ ক্রিয়ার আগে বসছে, তাহলে এই কি হলো সর্বনাম। হ্যাঁ, আর যদি কয় দীর্ঘিকার কি প্লাস বিশেষ্য অথবা বিশেষণ, বিশেষ্য অথবা বিশেষণ মানে কি? মনে রাখবা, কয় দীর্ঘিকার কি এর পরে যদি শব্দটা যদি বিশেষ্য হয় অথবা বিশেষণ হয়, তাহলে এইটা কি হবে বলো তো? তাহলে এটা হবে, এই কয় দীর্ঘিকার কি হবে কি জানো? এটা হবে বিশেষণ হবে। এটা কি হবে? বিশেষণ হবে, এটা বিশেষণ হবে। তাহলে আমরা কি বলেছি? কয় দীর্ঘিকার কি, কয় রসিকার কি সারা জীবন অব্যয়, এটা যে কানে থাকুক অব্যয়। কয় দীর্ঘিকার কি যদি হয়, বিশেষণ হতে পারে অথবা সর্বনাম হতে পারে। যদি কয় দীর্ঘিকার কি এর পরে ক্রিয়া থাকে, তাহলে এই কয় দীর্ঘিকার কি কি হবে? সর্বনাম হবে। আর এটার পরে যদি বিশেষ্য বা বিশেষণ থাকে, তাহলে বিশেষণ হবে। তাহলে কি নিস্পৃহ, তাহলে নিস্পৃহ হলো বিশেষণ, নিস্পৃহ হলো কি বলো? বিশেষণ, বিশেষণ।
তাহলে এই কয় দীর্ঘিকার কি কিসের কাজ করবে? এটা বিশেষণের কাজ করবে। এটা কিসের কাজ করবে? বিশেষণের কাজ করবে। অনেকে বিশেষ্য দিয়েছো, ভুল দিয়েছো। অনেকে বিশেষ্য দিয়েছো, ভুল দিয়েছো। তাহলে আজকে সঠিক উত্তর হলো ঘ। আজকে সঠিক উত্তর কি বলো? ঘ। আশা করি সবাই পারো, এটা আমরা ক্লাস করলেই পারার কথা। আমি একদম সহজে বলছি, একদম সহজে। কয় দীর্ঘিকার কি আজীবন অব্যয়? কয় দীর্ঘিকার কি যদি কি হতে পারে? বিশেষণ হতে পারে অথবা সর্বনাম। কখন বিশেষণ, কখন সর্বনাম? কয় দীর্ঘিকার কি এর পরে যদি ক্রিয়া থাকে তখন সেটা সর্বনাম, আর কয় দীর্ঘিকার কি এর পরে বিশেষ্য অথবা বিশেষণ থাকলে সেটা বিশেষণ। ওকে, কয় দীর্ঘিকারটা বিশেষণ হবে। ওকে, বিষয়টা হলো এইরকম, এই কয় দীর্ঘিকার কি তখন সর্বনাম কখন? যখন তার আগে তারপরে ক্রিয়া বসবে। কয় দীর্ঘিকার কি বিশেষণ কখন? যদি কয় দীর্ঘিকার কি এর পরে বিশেষ্য অথবা বিশেষণ বসে, তাহলে এটা কি বিশেষণ। আর আমরা যদি বলি কি সুন্দর, কি সুন্দর, তাহলে বলো তো, তাহলে এই কয় দীর্ঘিকার কি কি হিসেবে বসছে? এই সুন্দর একটা অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, তাহলে এটা হলো বিশেষণ হিসেবে বসছে। এটা কি হিসেবে বসছে? বিশেষণ হিসেবে বসছে। আশা করি ক্লিয়ার। ফুল কি ফোটেনি শাখে, নি হচ্ছে কি? দেখি পারো কি না। ফুল কি ফোটেনি শাখে, এখানে নি হচ্ছে ফুল কি ফোটেনি শাখে, এখানে নি। ফুল কি ফোটেনি শাখে, এখানে নি হচ্ছে ড্যাশ, ফুল কি ফোটেনি শাখে। তাহলে এখানে এই কিটা কি হবে বলো তো? এখানে কয় রসিকার কি যদি বলতো, তাহলে কিটা হলো অব্যয়, কারণ কয় রসিকার কি সারা জীবন অব্যয়। আর এখানে ফোটেনি, নি কাকে মডিফাই করছে? ফোটাকে। তাহলে ক্রিয়া যখন অন্য ক্রিয়াকে, নি না যখন অন্য ক্রিয়াকে মডিফাই করে তখন সেটা ক্রিয়া বিশেষণের ক্রিয়া বিশেষণ হবে। কি হবে বলো? ক্রিয়া বিশেষণ, ক্রিয়াকে মডিফাই করেছে। দুইয়ে কেন ডি? ক্রিয়া বিশেষণের বিশেষণ কেন? ডিরেক্ট ওটা ক্রিয়াকে মডিফাই করেছে, এটা ক্রিয়া বিশেষণ, এটা ক্রিয়া বিশেষণ, এটা ক্রিয়া বিশেষণ। কেন ক্রিয়া বিশেষণের বিশেষণ? এটা ক্রিয়া বিশেষণ। ওকে, নেক্সট। কেউ কেউ কথাটা জেনে গেছে। এবার কেউ কেউ কোন ধরনের পদ? পদ আমরা 8 প্রকার জানি। হ্যাঁ, তাহলে কেউ কেউ কথাটা জেনে গেছে মানে কিছু মানুষ কথাটা জেনে গেছে। তাহলে কেউ কেউ দ্বারা মানুষকে বোঝাইছে। তো মানুষের নাম, মানুষ হলো নাম, বিশেষ্য। বিশেষের পরিবর্তে কি বসে? কেউ কেউ। তাহলে কেউ কেউ এখানে কিসের কি হিসেবে বসছে বলো? কেউ কেউ মানে মানুষকে বুঝাইছে। তাহলে কেউ কেউ দ্বারা কি বুঝাইছে বলো তো? ওকে, তাহলে এটা সর্বনাম। এটা কি সর্বনাম? কারণ বিশেষ্যকে ইন্ডিকেট করতে আমরা যে পদ ব্যবহার করি সেগুলোকে সর্বনাম বলে। বিশেষ্যকে ইন্ডিকেট করার জন্য যেসব পদ ব্যবহার করি, কোনো নামের পরিবর্তে যে পদ ব্যবহার হয়, বিশেষ্যকে ইন্ডিকেট করার জন্য যেসব পদ ব্যবহার হয় সেটাকে আমরা কি বলবো? সর্বনাম বলবো। ওকে, বিশেষ্যকে ইন্ডিকেট করার জন্য যে পদ ব্যবহার হয় আমরা তাকে সর্বনাম বলবো। ঝড় আসছে হু হু করে, হু হু করে। ঝড় আসছে হু হু করে, এই হু হু কোন পদ? ঝড় আসছে হু হু করে, এই হু হু কোন পদ? হু হু কাকে মডিফাই করছে? সবাই, ঝড় আসছে হু হু করে, হু হু কোন পদ? এটা এটা সঠিক উত্তর দাও। ইয়েস। তাহলে হু হু কাকে মডিফাই করছে? করাকে। তাহলে হু হু ক্রিয়াকে, তাহলে এটা হলো ক্রিয়া বিশেষণ। হু হু হলো ক্রিয়া বিশেষণ। ডিরেক্ট কাকে মডিফাই করছে? ক্রিয়াকে। তাহলে ক্রিয়াকে মডিফাই করলে আমরা তাকে কি বলবো? ক্রিয়া বিশেষণ বলবো। ক্রিয়াকে মডিফাই করলে আমরা তাকে কি বলবো? ক্রিয়া বিশেষণ বলবো। ওকে, ওকে, নেক্সট। তুমি সকালে কি কি খেলে? কি কি কাকে মডিফাই করছে? খেলে। খেলে মানে কি? ক্রিয়া। তো এখানে কি কোন পদ? কি কি খেলে বা কি খেলে একই কথা।
তুমি সকালে কি কি খেলে, দেখি পারো কি না। তাহলে খেলে হলো ক্রিয়াপদ, কি খেলে, এই কয় দীর্ঘিকার কি বিশেষ্য হতে পারে অথবা বিশেষণ হতে পারে। তাহলে কি হবে দেখি, থাপড়ায়া দাঁতটাত ফালাইয়া দিব, একদম থাপড়ায়া দাঁতটাত ফালাইয়া দিব। ব্যাককল কোথাকার, সবগুলো একসাথে ব্যাককল, সবগুলো একসাথে ব্যাককল। এই মাত্র শিখাইছি প্রথম ইয়াতে কয় ঋষিকার কি আর কয় দীর্ঘিকার কি এর ব্যবহার শিখাইছি, সবগুলো উত্তর ভুল দিয়েছে। এই মাত্র এটা শিখাই নাই। কয় ঋষিকার কি ধরলে অব্যয়, কয় দীর্ঘিকার কি হলে বিশেষণ অথবা সর্বনাম হবে, কয় দীর্ঘিকার কি এর সাথে যদি ক্রিয়া বসে তখন সর্বনাম, মাত্র পড়াই নাই। মানে পাগলের একটা ইয়ে আছে, একদম সবগুলো পাগল, একটা চান্স পাবি না। মানে আজকে এত মাস পড়ার পর এখন এটা বলে পাগল ছাগল। মানে 3 মিনিট আগে পড়ায় গেছি কয় ঋষিকার কি হইলে সেটা অব্যয়, কয় দীর্ঘিকার কি হইলে হয়, কয় দীর্ঘিকার কি এর বিষয়ে জানতে চাইছে, হয় সেটা বিশেষণ হবে নতুবা সর্বনাম হবে। এখানে জানতে চাইছে কি কোন পদ, বলছে কোন, তাহলে কয় ঋষিকার আর কয় দীর্ঘিকার কি এর ব্যবহার আসছে, এটা সর্বনাম পদ, কি হবে সর্বনাম পদ। আবার ডি দিচ্ছে, আবারও ডি দিচ্ছে। তারপর আসো, আকাশ শুধু নীল আর নীল, এবার আর হচ্ছে কি, আকাশ শুধু নীল আর নীল, আর কোন পদ হিসেবে ব্যবহার হয়েছে, আকাশ শুধু নীল আর নীল। 6 নাম্বার, ইয়াস। তাহলে আর একটা কি এবং ও আর, এগুলো কি অব্যয়, এগুলো কি সংযোগমূলক অব্যয়, যোজক। হ্যাঁ, তাহলে এগুলো যেহেতু যোজক নাই তাহলে এটা অব্যয়, এটা তোমরা জানো। ও গো আজ তোরা যাসনি ঘরের বাইরে, ও গো এমন কিছু অব্যয় আছে যা বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে অর্থ দিতে পারে, সেগুলোকে কি বলে। 7 নাম্বার, এগুলো সব পড়ার মধ্যে আছে। তাহলে ও গো আজ তোরা যাসনি ঘরের বাইরে, আমরা যদি বলি আমরা এরকম বলি না, পায়ে বড্ড লেগেছে, ছি ছি, এইরকম অব্যয়গুলো বাক্যের মানে আলাদা একটা অর্থ প্রকাশ করে, এগুলোকে বলে অনন্যই অব্যয়। এর অপর নাম হলো আবেগ। অনন্যই অব্যয়ের অপর নাম কি, আবেগ। অনন্যের অব্যয়ের অপর নাম কি, আবেগ। সত্য বই, মিথ্যা বলবো না। এখানে বই কি, আমরা জানি বই যদি বই অর্থে না আসে, বুক অর্থে না আসে, তাহলে বই একটা কি হিসেবে বসতে পারে, পড়াইছিলাম। এই বই শব্দটা যদি দেখবে এটার কোনো অর্থ না থাকে, কোনো অর্থের আলাদা ভাবে, সত্য বই আর কি, মানে সত্য ছাড়া আর কি, এই টাইপের বই, মানে এটা একটা কি বলো, ইয়েস, এটা একটা অনুসর্গ। তাহলে বই একটা অনুসর্গ, যদি বই বুক অর্থে না আসে মনে রাখবা বই অনুসর্গ হিসেবে বসতে পারে। বই কি হিসেবে, মুখস্থ করো, অনুসর্গ হিসেবে বসতে পারে। বই কি হিসেবে বসতে পারে, অনুসর্গ হিসেবে বসতে পারে। ওকে, নেক্সট, এক বিরাট সত্য। এক বিরাট সত্য, এখানে সত্য কোন পদ, মনে রাখবা একই পদ বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে। আমরা যদি বলি এরকম, সদা সত্য কথা বলবে, তাহলে লক্ষ্য করো এখানে সত্য কাকে মডিফাই করছে, কথাকে, সত্য কথা। আর এখানে কি সত্য কাউকে মডিফাই করছে, না। বাক্যে মনে রাখবা সাবজেক্ট হিসেবে যদি কোনো পদ বসে অথবা অবজেক্ট হিসেবে যদি বসে সেটা নাউন হয়, মানে বিশেষ্য হয়। বাট যদি কাউকে মডিফাই করে তখন সেটা বিশেষণ। তাহলে একই পদ সত্য এখানে কাকে মডিফাই করছে, কথা, সত্য কথা, এজন্য সত্য কি, বিশেষণ। বলো সত্য কি, বিশেষণ। আর এখানে সত্য কাউকে মডিফাই করে না, এই জন্য সত্য হলো বিশেষ্য, বাক্যের অবজেক্ট হিসেবে আসছে বিশেষ্য। আমি যদি বলি ঠান্ডা পানি গলা ধরে, ঠান্ডা পানি গলা ধরে, তাহলে লক্ষ্য করো ঠান্ডা পানি কি ধরে, গলা ধরে। ঠান্ডা কাকে মডিফাই করছে, পানিকে। ঠান্ডা কাকে মডিফাই করছে, প্রাণীকে। ঠান্ডা হলো বিশেষণ। আর যদি বলি গলা ধরেছে ঠান্ডা খাবো না,
গলা ধরেছে, ঠান্ডা খাবো না। লক্ষ্য করে, এই ঠান্ডা খাওয়া ক্রিয়া, খাওয়াকে মডিফাই করে না, ঠান্ডা খাবো না। এই ঠান্ডা এখানে নাম হিসেবে বসছে, ঠান্ডা খাবো না। তাহলে গলা ধরেছে, ঠান্ডা খাবো না, ঠান্ডা এখানে নাম, কাউকে ডিরেক্ট এরকম মডিফাই করে না। তাহলে এই ঠান্ডা হলো বিশেষ্য। এই ঠান্ডা কি? বিশেষ্য। যদি ডিরেক্ট কোনো নাউনের আগে বসে মডিফাই করে তখন বিশেষণ, নতুবা বিশেষ্য। তাহলে একই পদ বিশেষ্য হিসেবে বসতে পারে, বিশেষণ হিসেবে বসতে পারে। যদি কাউকে মডিফাই করে তখন সেটা বিশেষণ, আর যদি নাম হিসেবে বসে তখন সেটা বিশেষ্য। তখন সেটা কি? বিশেষ্য। ওকে। ঠান্ডা পানি, তাহলে এক বিরাট সত্য, এক বিরাট সত্য। এই সত্য হলো বিশেষ্য। বলো, সত্য কি? বিশেষ্যের কাজ করেছে। সত্য কি? বিশেষ্যের কাজ করেছে। ওকে। যত গর্জে তত বর্ষে না, যত তত, এক বাক্যে উত্তর দিবা। যত তত, যে সে, যা তা, যেমন তেমন, যখন তখন, যিনি তিনি। এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম, এগুলোর নাম কি? সাপেক্ষ সর্বনাম। যার নাম সাপেক্ষ সর্বনাম, তার অপর নাম আমরা দিয়েছিলাম কি, মনে আছে? সাপেক্ষ সর্বনামের অপর নাম, ইয়াস, নিত্য সম্বন্ধীয় অব্যয়। নিত্য সম্বন্ধীয় অব্যয়। অব্যয়, নিত্য সম্বন্ধীয় অব্যয়। তাহলে সঠিক উত্তর কোনটা? যার নাম সাপেক্ষ সর্বনাম, যে সে, যা তা, যিনি তিনি, যত তত, যেমন তেমন। তাহলে এই সাপেক্ষ সর্বনামের অপর নাম নিত্য সম্বন্ধী অব্যয়। বারবার বলেছি, সাপেক্ষ সর্বনামের অপর নাম নিত্য সম্বন্ধী অব্যয়। যত তত, যে সে, যিনি তিনি, যা তা, যখন তখন। কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ছে না। কি বিপদ, এই কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ছে না। এখানে কি অব্যয়টি অর্থে ব্যবহার হয়েছে? কি অব্যয়টি কোন অর্থে ব্যবহার হয়েছে? বলছে কি অব্যয়টি কোন অর্থ প্রকাশ করেছে? কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ছে না। এখানে কি অব্যয়টি কোন অর্থে ব্যবহার হয়েছে? কোন অর্থে ব্যবহার হয়েছে? তাহলে কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ছে না, লোকটার প্রতি আমি কি খুশি, লোকটাকে আমার আদর করতে মন চাইতেছে, তাহলে আদর প্রকাশ করছে। লোকটার প্রতি আমি কি বিরক্ত প্রকাশ করেছি, তাই না? তাইলে বিরক্তি প্রকাশ, এটা কি হবে? বিরক্তি। ঘৃণা প্রকাশ, দুইটাই উত্তর হইতে পারে, যেহেতু এটা আগে আছে এটা উত্তর। ঘৃণা বা বিরক্তি প্রকাশ। হ্যাঁ, ঘৃণা অথবা বিরক্তি, ঘৃণা অথবা বিরক্তি, ঘৃণা অথবা বিরক্তি প্রকাশ, ঘৃণা অথবা বিরক্তি প্রকাশ। কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না। এখানে কি প্রকাশ করেছে বলো? ঘৃণা বা বিরক্তি প্রকাশ, দুইটাই উত্তর। কোনটি? গুণবাচক বিশেষণ, বিশেষ্য। গুণবাচক বিশেষ্য মানে বিশেষ্যটা গুণবাচক, মানে কোনো গুণের নাম হবে। অ্যাডজেক্টিভ থেকে তৈরি নাউন, মানে দেখতে বিশেষণের মতো, আসলে এটা বিশেষ্য। কোনটা? যে গুণ কাউকে মডিফাই করে না। তাহলে কিশোর, এটা তো হলো নাউন। হ্যাঁ, এটা কোনো গুণবাচক বিশেষণ না। তাহলে লক্ষ্য করো, রোগা, রোগা ছেলে, এটা অ্যাডজেক্টিভ। পাথুরে মূর্তি, এটা অ্যাডজেক্টিভ। তাহলে তারুণ্য, তারুণ্য তাহলে লক্ষ্য করো, তারুণ্য, এটার মূল শব্দ কি ছিল? তরুণ। তরুণ ছিল অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ থেকে কি তারুণ্য আসছে। তরুণ থেকে অ্যাডজেক্টিভ। মনে রাখবে, এগুলোর শেষে জয়রেপ থাকবে অথবা জফলা থাকবে, ঠিক আছে? অথবা আমরা জানি তয় নিচে বফলা থাকবে। হ্যাঁ, এইরকম। তাইলে মনে রাখবা, তাহলে কি বলছি? তাহলে এটা হলো তারুণ্য। আমরা গুণবাচক বিশেষ্য পড়েছি, গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য হলো বিশেষণ থেকে আসছে যেগুলো, এগুলোকে বলে গুণবাচক বিশেষ্য। ওকে, এটা আমরা পড়িয়েছি খুব ভালোভাবে। বীরত্ব, তারুণ্য, তারপরে যৌবন, তারপরে আমরা পড়েছিলাম এই যে তিক্ততা, মধুরতা, ঠিক আছে? এগুলোকে আমরা বলেছি। ওকে, ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটি? ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্যের মানে ক্রিয়া বিশেষ্যের উদাহরণ। বিশেষ্যটা 6 প্রকার। একটা হলো গুণবাচক বিশেষ্য, আর একটা হলো ভাববাচক বা ক্রিয়া বিশেষ্য। মানে দেখতে ক্রিয়ার মতো, বাট এটা বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। ওই যে ওয়া, অন, আযুক্ত ক্রিয়া, মনে আছে? যে ক্রিয়াগুলো দেখতে ক্রিয়া, তাহলে ক্রিয়া বিশেষ্য কোনটি? ক্রিয়া বিশেষ্য মানে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্যের অপর নাম, বিশেষ্যের অপর নাম হলো ক্রিয়া বিশেষ্য। এটাকে বলে জিরান, জিরান। ওকে, তাহলে কোনগুলো ক্রিয়া বিশেষ্য? কোনগুলো দেখতে ক্রিয়া বাট নাউনের কাজ করে?
দেখতে ক্রিয়া বাট নাউনের কাজ করে, থাপড়ে দাঁতটা ফলাই দিম উল্টাপাল্টা কথা বললে। ইয়াস, তাহলে পড়া, খাওয়া, যাওয়া, দেখা, শোনা, ভোজন, দর্শন, এগুলো হলো ক্রিয়া বিশেষ্য। ভোজন অন আছে, দর্শন অন আছে, হ্যাঁ, লেখা আছে। তাহলে আমরা বলেছিলাম ওয়া অথবা অন অথবা আযুক্ত ক্রিয়া, ওয়া অন অথবা আযুক্ত ক্রিয়াকে ক্রিয়া বিশেষ্য বলে অথবা ভাব বিশেষ্য বলে। ওকে, শিক্ষক ছাত্রকে কলম দিলেন, এখানে দিলেন কোন ক্রিয়া? শিক্ষক ছাত্রকে কলম দিলেন। তাহলে মনে রাখবা কে দিছে? শিক্ষক। তাহলে শিক্ষক হলো কর্তা, কাকে দিছে? ছাত্রকে। ছাত্রকে যাকে দিবে সে হলো কর্ম। কি দিছে? কলম। কেউ কাউকে কোনো কিছু দিলে সেটা হলো কর্ম, হ্যাঁ, আর দিলেন হলো ক্রিয়া। এখন এই ক্রিয়ার মানে কি রকম? কর্তা আছে, কর্ম, কর্ম, কয়টা কর্ম আছে? দুইটা, এটাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। এটাকে কি বলে? দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া, এগুলো সকর্মক ক্রিয়া, সরল ক্রিয়া, দ্বিকর্মক, অকর্মক, দেখলে বুঝবা এখানে কয়টা কর্ম আছে। তাহলে এটাকে কি বলে? বলো দ্বিকর্মক ক্রিয়া। এটাকে কি বলে? দ্বিকর্মক। যে ক্রিয়ার দুইটা কর্ম থাকে তাকে কি বলে? দ্বিকর্মক ক্রিয়া। নেক্সট, না বুঝে পড়লে এমনই হয়। এ বাক্যে না কোন পদ? না বুঝে পড়লে এমনই হবে। এ বাক্যে না কোন পদ? সবাই সবাই মনে রাখবা, নাই, নেই, না, এগুলো যখন ক্রিয়াকে মডিফাই করবে তখন এগুলো ক্রিয়া বিশেষণ। বিশেষণ কাকে বিশেষণ? তাহলে না বুঝে পড়া, না কাকে মডিফাই করছে? বুঝেকে। তাহলে মনে রাখবা, না বোধক শব্দ যখন ক্রিয়ার পূর্বে বসবে তখন সেগুলো বিশেষণ হবে। কার বিশেষণ? ক্রিয়া বিশেষণ। এগুলো ক্রিয়াকে মডিফাই করেছে। কাকে? সুন্দর সবসময় দারুণভাবে আকৃষ্ট করে। বাক্যের সুন্দর পদটি কি তোমরা বুঝতে পারবা। মনে রাখবা, যদি কোনো পদ কাউকে মডিফাই না করে নাম হিসেবে বসে তাহলে সেটা কি হবে? মডিফাই করলে বিশেষণ। সুন্দর সবসময় দারুণভাবে আকৃষ্ট করে, বাক্যের সুন্দর পদটি কি? মনে রাখবা, সুন্দর এখানে নাম হিসেবে বসছে। সুন্দর কাউকে মডিফাই করে না, নাম হিসেবে বসছে। তাহলে এটা কি হবে? ইয়েস। তাহলে সুন্দর এখানে বিশেষ্য হিসেবে বসছে, কাউকে মডিফাই করে না। তাহলে সুন্দর এখানে কি? বিশেষ্য। কোনটি? মৌলিক শব্দ। মৌলিক শব্দ মনে আছে? যে শব্দ ভাঙা যায় না, ঠিক আছে, বিশ্লেষণ করা যায় না। কোনটি মৌলিক শব্দ? দেখি পারো কিনা। সবাই পারবা। যে শব্দ ব্যাকরণের কোনো নিয়ম অনুসারে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। তাই এখানে যেগুলো ভাঙা যাবে না সেগুলো মৌলিক শব্দ। একদম সবাই উত্তরটা পারবা। 17 নম্বর উত্তর দাও। যে শব্দ আমি যদি বলি এরকম মাতা, এটা হলো মা যোগ ত্রিজ, ভাঙা যাচ্ছে। আমি যদি বলি গোলাপি, গোলাপি, তাহলে কি হলো? গোলাপ যোগী, ভাঙা যাচ্ছে। সরস্বতী, সরস্বত যোগী, সরস্বতী, ভাঙা যাচ্ছে। জমি যোগদার, ভাঙা যাচ্ছে। জলজ, জলে জন্মে যা, ভাঙা যাচ্ছে। বাট গোলাপ কি ভাঙা যাচ্ছে? ভাঙা যাচ্ছে না। গোলাপ মৌলিক শব্দ, এটা ব্যাকরণের কোনো নিয়ম অনুসারে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না। কোনটি যৌগিক শব্দ? যে শব্দ ভাঙা বা বিশ্লেষণ করা যাবে এবং মূল শব্দ এবং নতুন শব্দের অর্থগতভাবে মিল থাকবে। মূল শব্দ এবং নতুন শব্দ অর্থগতভাবে একই থাকবে, মিল থাকবে, সেগুলোকে আমরা যৌগিক শব্দ বলবো। এগুলো মানে কি সাধিত হতে পারে? সমাস সাধিত না। এগুলো উপসর্গ প্রত্যয় অথবা প্রত্যয় উপসর্গ সাধিত শব্দ হইতে পারে, বাট সমাস সাধিত হবে না। হ্যাঁ, সন্ধি সাধিত হইতে পারে, প্রত্যয় সাধিত হইতে পারে, উপসর্গ যার মূল শব্দের সাথে নতুন শব্দের কোনো মিল নাই। তাহলে বাস যোগী, বাস এটা হলো ওই যে জমিতে থাকে আর কি, বাস যোগ ই, বাঁশ থেকে বাঁশি হয়েছে। তাহলে বাঁশ হইল জমির বাঁশ, বাঁশি হইল বাদ্যযন্ত্র, মিল নাই। তাহলে পাঞ্জাব যোগী, পাঞ্জাব, পাঞ্জাব যোগী, তাহলে পাঞ্জাব হলো একটা স্থানের নাম আর পাঞ্জাবি হলো জাতি বা পোশাক। হ্যাঁ, তাহলে পঙ্কজ, এটা হলো পঙ্কে জন্মে যায়, এটা হলো সমাসবদ্ধ শব্দ। আর সমাসবদ্ধ শব্দ কখনো যৌগিক শব্দ হয় না।
তাহলে এটা হলো বাবুয়ানা। এটা কি বাবুয়ানা, সমাসবদ্ধ হইলে যোগরূঢ়, সমাসবদ্ধ হইলে যোগরূঢ়, তাহলে এটা হবে বাবুয়ানা। হ্যাঁ, তাহলে এই দুইটা কি শব্দ? এই দুইটা হলো মূল শব্দর সাথে মিল নাই, রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ়ি শব্দ। আর এটা কি? এটা হলো যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। এটা কি? যোগরূঢ় শব্দ। ওকে, সমাসবদ্ধ হইলে যোগরূঢ় শব্দ। পঙ্কজ, পঙ্কে জন্মে যা। জলধি কোন ধরনের শব্দ? জলধি, এটা সমাসবদ্ধ শব্দ। জল ধারণ করে যা, জল ধারণ করে যা, এগুলো একদম আমার নোটের মধ্যে আছে। করে যা যদি সমাসবদ্ধ হয় তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দিবা, এইটা তো অন্য কিছু চলে আসছে। জলধি, জলধি কি শব্দ? জলধি, এটা অপশন চেঞ্জ চলে আসছে, মৌলিক। হ্যাঁ, মৌলিক শব্দ। আর আরেকটা নিলাম যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। হ্যাঁ, তাহলে কোনটা উত্তর হবে? জলধি, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, মৌলিক শব্দ, যোগরূঢ় শব্দ। কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে দিবা বলো? 19 নম্বর। ইয়াস, উত্তর এতক্ষণ ছিল না। তাহলে কেন যৌগিক শব্দ দিবা? থাপড়ায় দাঁড়টাত ফলাই দিব, মানে অপশন দেখলে পাইলেই দিতে হবে উত্তর না, মানে পড়াশোনার সাথে কোনো সম্পৃক্ততা নেই, একটা বইলা দিবে। তোমরা যে পড়াশোনা করো না তাতে এ দিয়ে দেখে তো বোঝা যাচ্ছে। আমি হ্যান্ড নোট করে যেগুলো লিখে দিছি সেগুলো তোমরা পারো না। তা আবার আসছো ভাইয়া ডিপ্রেশন, খুব খারাপ লাগে। তোর ডিপ্রেশনের গোষ্ঠী কিলাই। এবার আস, এবার আসো। ওকে, নেক্সট। গুজব কোন ভাষার শব্দ? গুজব কোন ভাষার শব্দ? গুজব, এটা ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ব্যবহার হচ্ছে, তাই না? গুজব কোন ভাষার শব্দ? এটা মুখস্থ করে রাখবা, এটা হলো ফার্সি ভাষার শব্দ গুজব। হ্যাঁ, ফার্সি ভাষার শব্দ মুখস্থ করে রাখবা, ফার্সি ভাষার শব্দ। তারপর মার্কা কোন ভাষার শব্দ? যেমন নির্বাচন আসছে কয়েকদিন আগে, শুধু নির্বাচন নির্বাচন খেলা চলতে, তাহলে মার্কা একটা কি ভাষার শব্দ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। মার্কা একটা পর্তুগিজ শব্দ, মার্কা একটা কি শব্দ? পর্তুগিজ শব্দ, মুখস্থ করে রাখবো, মার্কা পর্তুগিজ শব্দ। তারপর সে হেড পণ্ডিত কোন শ্রেণীর শব্দ? হেড হলো তো কি, তোমরা নিজেই জানো হেড কি শব্দ? হেড ইংরেজি শব্দ, তাই না? বলো হেড কি শব্দ? হেড ইংরেজি শব্দ। তাহলে এখন তুমি বলো পণ্ডিত কি শব্দ? মূর্ধন্য আছে, তৎসম শব্দ, ইংরেজি। তাহলে এগুলোকে বলে মিশ্র শব্দ। আর এই মিশ্র শব্দের হেড হলো ইংরেজি, হেড কি? ইংরেজি। আর একটু ভালোভাবে মনোযোগ দিবা। আর পণ্ডিত এটা হলো মূর্ধন্য আছে, তাহলে এটা হলো সংস্কৃত, এটা হলো সংস্কৃত, সংস্কৃত। তাহলে ইংরেজি প্লাস সংস্কৃত দুইটি শব্দ আছে এখানে, এই জন্য এটাকে আমরা কি বলবো? মিশ্র শব্দ বলবো। এটাকে আমরা কি বলবো? মিশ্র শব্দ বলবো। হেড পণ্ডিত কখনো বিদেশি শব্দ না, এটাকে মিশ্র শব্দ বলবো। ওকে, ইংরেজি কোলন ড্যাশ, কোলন ড্যাশ শব্দের বাংলা অর্থ কোনটি? কোলন ড্যাশের বাংলা অর্থ কোনটি? ইংরেজি কোলন ড্যাশের বাংলা অর্থ কোনটি? ইংরেজি কোলন ড্যাশের বাংলা অর্থ কোনটি? কোলন ড্যাশ এর বাংলা অর্থ কোনটি? কোলন ড্যাশের বাংলা অর্থ কোনটি? সবাই চেষ্টা করো, কোলন ড্যাশের বাংলা অর্থ কোনটি? কোলন ড্যাশের বাংলা অর্থ হলো ছেদ বাক্য বা সঙ্গতি চিহ্ন। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবা। এটা পারলে এটা পারবা। আর এই তিনটা মনে রাখবা। অর্ধচ্ছেদ, অর্ধচ্ছেদ কি? অর্ধচ্ছেদ হলো, অর্ধচ্ছেদ কার নাম? মনে রাখবা, এটা হলো সেমিকোলন, সেমিকোলন, এটা মুখস্থ রাখবা। এই মনে রাখবা, এই তিনটে মুখস্থ রাখলে পরীক্ষা আসবে। অর্ধচ্ছেদের অপর নাম হলো সেমিকোলনের বাংলা নাম হলো অর্ধচ্ছেদ, সেমিকোলনের বাংলা নাম কি? অর্ধচ্ছেদ। আর পাদচ্ছেদ কি? কমা, কমা, কমা এর বাংলা হলো কি? পাদচ্ছেদ। আর পূর্ণচ্ছেদ কি? পূর্ণচ্ছেদ হলো দাড়ি, এটা তো বুঝবা, পূর্ণচ্ছেদ হলো দাড়ি। তাহলে পূর্ণচ্ছেদ হলো দাড়ি, পাদচ্ছেদ হলো কমা, অর্ধচ্ছেদ হলো সেমিকোলন। এই তিনটা মুখস্থ রাখবা, ওইটা একবার একটু দেখবা, বাট উপরে তিনটা হইলে মুখস্থ হয়ে যাবে। তাহলে মনে রাখবা, পূর্ণচ্ছেদ মানে দাড়ি, ওকে। সেমিকোলন, সেমিকোলন, তাহলে সেমি মানে অর্ধেক, হ্যাঁ, পুরাটা না। তাহলে মনে রাখবা অর্ধচ্ছেদ। আর পাদচ্ছেদ মানে কমা, পাদচ্ছেদ মানে কি? কমা। ওকে, বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি? বাংলা ভাষার মাত্র একটা নিজস্ব বিরাম চিহ্ন আছে, বাকি সবগুলো ইংরেজি ভাষা থেকে আসছে। হ্যাঁ, বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি? বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি?
সবাই? বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি? ইয়েস, শুধু একটা হলো বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন। সংস্কৃতে একটি দাড়ি জ্যোতি চিহ্নের ব্যবহার ছিল, সেটা দাড়ি। বাকি সব ইংরেজি, বাকি সব ইংরেজি, বাকি সব ইংরেজি, বাকি সব কি ইংরেজি। ওকে, ইংরেজি। শুধু বাংলা, দাড়িটা বাংলা, বাকি সব ইংরেজি। ওকে, তারপরে নিচের কোনটি বিরাম চিহ্ন নয়? নিচের কোনটি বিরাম চিহ্ন নয়? নিচের কোনটি বিরাম চিহ্ন নয়? কোনটাতে থামতে হয় না? কোনটাতে থামতে হয় না? কমাতে থামতে হয়, সেমিকলনে থামতে হয়, ড্যাশে থামতে হয়। হ্যাঁ, তাহলে এই হাইফেনে কোনো থামার প্রয়োজন নাই, তাহলে হাইফেনটা বিরাম চিহ্ন না। হাইফেনের কোনো বিরতিকাল নাই। হ্যাঁ, বিরতি নাই। হাইফেন কমাতে কখনো কি হয় না, ইলেক চিহ্ন, এগুলোতে কোনো বিরতি নাই, এই জন্য এটা বিরাম চিহ্ন নয়। ওকে, হাইফেন কমা ইলেক চিহ্ন, এগুলোতে এটা বিরাম চিহ্ন নয়। ওকে, বাক্যের কোনো কোনো উক্তি অসমাপ্ত রাখার ইঙ্গিতে কিংবা বাক্যের একটি অংশের কোনো বক্তব্য ব্যাখ্যা করে বোঝাতে যে বিরাম চিহ্নের ব্যবহার বসে। বাক্যের কোনো উক্তি অসমাপ্ত রাখতে, শুধু এটা এইটুকু, বাক্যের কোনো উক্তি অসমাপ্ত রাখতে কি বসে? লিখতে 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 এখানে এসে দেখছো অসমাপ্ত হয়ে গেছে, তাইলে আমরা এখানে কি চিহ্ন দেই বলো? এখানে আমরা ড্যাশ চিহ্ন বসাবো। হ্যাঁ, এটা কোলন হইতে পারতো, বাট এখানে দুইটা ইঙ্গিত দিছে। বাক্যের কোনো উক্তি অসমাপ্ত রাখতে ইঙ্গিতে কিংবা বাক্যের একটি অংশের কোনো বক্তব্য ব্যাখ্যা করে বোঝাতে যে বিরাম চিহ্নের ব্যবহার হয় সেটা ড্যাশ চিহ্নও বসে। হ্যাঁ, আবার এটা কোলনও হয় একটি বাক্যের অপূর্ণ বাক্যের পর। ওটা হলো অপূর্ণ বাক্যের পর পূর্ণ বাক্যের অবতারণা করলে কোলন, আর ব্যাখ্যা করে বোঝাইতে একটা বাক্য লিখছে, এটা আরও ডিটেলস লিখবা, তখন এটা কি হবে, ওই যে ড্যাশ বসবে। হ্যাঁ, আর একটা অপূর্ণ বাক্যের পর আরেকটি পূর্ণ বাক্যের অবতারণা করলে, অপূর্ণ বাক্যের পর পূর্ণ বাক্যের অবতারণা করলে সেখানে হবে কোলন, আর এটা হবে ড্যাশ। এটা কি ড্যাশ। বাংলা ভাষা মৌলিক বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? মানে ও থামতে হয় এরকম বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মৌলিক বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মৌলিক বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মৌলিক বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? ইয়েস, 9টি, যেগুলোতে থামতে হয়। হ্যাঁ, আমরা বাক্যের শেষে বসে কয়টা? 3টা। ওই 3টাতে কি হয়, 1 সেকেন্ড, মানে ওই 3টাতে থামতে হয়। এবং আমরা বলেছি ওই 3টাতে 1 সেকেন্ড বিরতি না, তাহলে ওই 3টাতে 1 সেকেন্ড বিরতি। তারপর আবার কোলন ড্যাশে 1 সেকেন্ড বিরতি, কোলনে 1 সেকেন্ড, ড্যাশে 1 সেকেন্ড। তারপর আমরা বলেছি ওই যে কি যেন, আমরা সেমিকোলন, তারপরে কোলন, এগুলোতে বিরতি আছে। মোট 9টাতে বিরতি আছে। কয়টাতে বিরতি আছে? 9টাতে। বাকিগুলোতে কোনো বিরতি নাই। এবার আসো অভিধানের ক্রম। এটা অতটাই না, আসতে পারে, যাই হোক পড়ো। অভিধানের ক্রম। আচ্ছা, অভিধানের ক্রম। ওকে, এবার আসো বাংলা বর্ণমালায় বর্ণনাক্রম। মানে বাংলা বর্ণমালায় ছোটবেলায় যে পড়ছি স্বরে স্বরে কীভাবে পড়ছি, সিরিয়ালটা কীরকম ছিল? স্বরে স্বরে রস্বই দীর্ঘ রি এ ওই ও শেষ, তারপরে ক খ গ ঘ ম এভাবে এভাবে দিয়ে স্বাভাবিকভাবে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা ছোটবেলায় পড়েছি। হ্যাঁ, বর্গ আছে কয়টা? 5টা। তাহলে ক খ গ ঘ উ, ক খ গ ঘ উ, চ ছ জ ঝ ইয় শেষ, ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা একটা বিরতি, ত থ দ ধ দন্তন্য, এটা বিরতি, প ফ ব ভ ম। এই ম পর্যন্ত আমরা সবাই জানি, এই ম পর্যন্ত আমরা সবাই জানি। স্বরে স্বরে আ আমরা সবাই জানি, আর ক থেকে ম পর্যন্ত এগুলো আমরা সবাই জানি। এই জ্যোতিচিহ্নের ক্লাসে লেখা আছে না বিরতিকাল কয়টা আছে? জ্যোতিচিহ্নের ক্লাসে লেখা নাই বিরতিকাল কয়টা? হ্যাঁ, আমি পড়াই নাই, আমি লেখা দেই না। কমাতে 1 বলতে যে সময় লাগে, উদ্ধরণ চিহ্নে 1 বলার দ্বিগুণ সময়, সেমিকোলনে 1 বলার সেমিকোলনে 1 বলার দ্বিগুণ সময়, উদ্ধরণ চিহ্নে 1 বলতে অথবা উচ্চারণে যে সময় লাগে, এই 3টা, আর হলো 6টা 1 সেকেন্ড। তো মোট 9টা বিরতিকাল আছে। ওকে, এবার আসো, তাহলে আমরা স্বরবর্ণ 11টার সিরিয়াল জানি, তারপরে ক খ গ ঘ ঙ জানি, চ ছ জ ঝ ইয় জানি,
ট ঠ ড ঢ মূর্ধন্য জানি, ত থ দ ধ দন্তন্য জানি, এরপরে প ফ ব ভ ম জানি। এরপরেরটা মুখস্থ করো, অন্তস্থ জ র ল তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব, অন্তস্থ জ র ল তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব। এরপর একটা হ আছে, হ্যাঁ, হ, অন্তস্থ জ র ল তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব হ, ডয় শূন্য র ঢয় শূন্য র, তারপরে অন্তস্থ খণ্ডত বিসর্গ চন্দ্রবিন্দু, খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। এইভাবে হলো সিরিয়াল, আমরা ছোটবেলায় পড়েছি এইভাবে সিরিয়াল। একটু লক্ষ্য করো, এইটুক শুধু তোমাদের পড়তে হবে, এইটুক শুধু তোমাদের পড়তে হবে, বাকিগুলো তো পারো। জ র ল অন্তস্থ জ র ল তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব হ, অন্তস্থ জ র ল তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব হ, তারপর ডয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। শুধু এইটুক পড়ো, এটা হলো আমাদের বইয়ের সিরিয়াল। কিন্তু অভিধান অনুযায়ী ডিকশনারি সিরিয়াল হলো এটা। এটা হলো কি ডিকশনারি, ডিকশনারি, এটা হলো ডিকশনারি সিরিয়াল। ডিকশনারি সিরিয়াল সরয় সরয় রস্বই দীর্ঘই সব ঠিক আছে, এই ওই ঠিক আছে। এই অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এটা ছিল একদম সবার শেষে, কিন্তু এটা অবস্থান চলে আসছে ঠিক ডিকশনারিতে স্বরবর্ণের পরে। তাহলে এখানে একটা পরিবর্তন আসলো। তাহলে স্বরবর্ণের পরে ব্যঞ্জনবর্ণ শুরু হয়েছে, বাট এখানে ব্যঞ্জনবর্ণের শেষ তিনটা শুরু মাঝখানে ঢুকে গেছে। ওকে, তাহলে স্বরে স্বরের পরে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু চলে আসছে। এরপরে আরেকটা চেঞ্জ আসছে, কয়ের পরে খ না হয় ক্ষীয়, কারণ ক্ষীয়র ভিতরে ক যোগ স। কারণ কি মানে এই ক্ষীয় খুঁজতে হইলে কয়ের ভিতরে খুঁজতে হবে, কারণ ক্ষীয়র ভিতরে ক আছে, নতুবা এটা ক্ষয়ের পরে পাবা না, ক্ষয়ের আগে পাবা। এই জন্য কয়ের পরে কার অবস্থান, খ না ক্ষীয়। এই একটা পরিবর্তন আছে, হ্যাঁ। তারপরে এভাবে ট ঠ ড দ, লক্ষ্য করো এই ড এর পরে কে চলে আসছে, ডয় শূন্য র। এটা কিন্তু এ লক্ষ্য করো কোথায় ড ছিল আর কোথায় ডয় শূন্য র ছিল। তাহলে এটার অবস্থান ড এর পরে কল্পনা করবা ডিকশনারিতে। তারপরে ঢ এর পরে ঢয় শূন্য র চলে আসছে। লক্ষ্য করো ঢয় শূন্য র কোথায় ছিল আর এটার অবস্থান ডিকশনারিতে কোথায়, এটার পরে দিয়ে দিছে, দেখতেছে আর একরকম, এই জন্য, হ্যাঁ। তারপরে কোথায় ত, এই কোথায় ত আর কোথায় খণ্ডত। এখন এই ত এর পরে কার অবস্থান দিয়েছে, খণ্ডত এর অবস্থান দিয়েছে। বাকি সব আগের মতো সব ঠিকঠাক আছে। এই লক্ষ্য করো অন্তস্থ জ আছে না, অন্তস্থ জয়ের অনেক পরে অন্তস্থ ছিল, বাট এখানে অন্তস্থটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হলো পরিবর্তন, এই হলো কি পরিবর্তন। আর একটা পরিবর্তন স্বাভাবিকভাবে এখানে ছিল, এটা ঠিক আছে। তাহলে লক্ষ্য করো এখানে কি কি চিন্তা করতে হবে, স্বরবর্ণ, তারপর অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু, ক্ষীয়কার আগে ক্ষয়ের আগে, হ্যাঁ। তারপর ডয়ের পরে রশূন্য র, ঢয়ের পরে ঢয় শূন্য র, তয়ের পরে খণ্ডত, জয়ের পরে অন্তস্থ। এটুক মাথায় রাখলে হবে, এটুক মাথায় রাখলেই হয়ে যাবে। এটা মুখস্থ করবো, ওকে। যে জায়গায় ভাইয়া বোল্ড করেছি, তাইলে এই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। এখন যদি এরকম হয় স্বরে অ ক প, তোমাকে যদি বলে এটা কি ডিকশনারি সিরিয়াল অনুযায়ী আছে কিনা, আবার যদি এরকম হইতো, লক্ষ্য করো ক স্বরে অ প, আবার যদি হইতো এরকম প স্বরে অ ক, ঠিক আছে, বুঝতে পেরেছ। তারপরে যদি এরকম অ প ক, তাহলে এই চারটার মধ্যে কোনটা ডিকশনারি সিরিয়াল অনুযায়ী সাজানো আছে, এই চারটার মধ্যে কোনটা ডিকশনারি সিরিয়াল অনুযায়ী সাজানো আছে, এই চারটার মধ্যে কোনটা ডিকশনারি সিরিয়াল অনুযায়ী সাজানো আছে, এই চারটার মধ্যে কোনটা ডিকশনারি সিরিয়াল অনুযায়ী সাজানো আছে। তাহলে লক্ষ্য করো এই চারটার মধ্যে স্বরেয় 1 নাম্বার, হ্যাঁ, ক, মানে এই তিনটার মধ্যে কোন সিরিয়াল আছে, এটা ক এর পরে ক, ঠিক আছে, এরপরে ধর, দ্যাট মিনস এটা সঠিক উত্তর। এটা কত, এখানে 1 শুরুতে পাবে, এই তিনটার মধ্যে শুরুতে কে আছে সিরিয়াল অনুযায়ী স্বরেয়, তারপরে কি 2, এটা 3, দ্যাট মিনস এটা হয় নাই। প অ অ, তাহলে এটা 1, এটা 2, এটা 3, তাহলে এইটা উত্তর মিলে নাই। এটা 1 পাইছি, প, এটা আবার 3 নাম্বারে চলে গেছে, এটা হলো 2 নাম্বার। কারণ এই তিনটার মধ্যে ডিকশনারিতে আগে ক আছে, আগে অ আছে, পরে ক আছে, তারপরে প আছে। তাহলে এই তিনটা অনুযায়ী 1 উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে অভিধান অনুসৃত বর্ণনাক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি, মানে এখানে আরেকটা বিষয় আছে তোমাদেরকে আমি বলি, লক্ষ্য করো এরকম যদি হইতো খবর, তারপরে গরিব, ওকে, তারপরে অমর, যদি প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটা 3 রকম হয়, তাহলে একদম এইরকম ভাবে উত্তর বের হয়ে যাবে। কিরকম, তাহলে ক, এটা আছে খ, এখানে আছে গ, এখানে আছে অ, তাহলে এই দুইটার মধ্যে, তিনটার মধ্যে কে শুরুতে থাকবে ডিকশনারিতে, এটা হলো 1, কারণ অ দিয়ে শুরু, এটা খ দিয়ে 2, এটা 3,
হ্যাঁ, বাট এরকম যদি হইতো কবর কলম, হ্যাঁ কবর কলম, তারপরে যদি হইতো কবির। এখন এরকম যদি হয় তাহলে তো বিপদে পড়ে যাবে, প্রত্যেকটা সেম বর্ণ, শুরুটা সেম, তাহলে কিভাবে বুঝবো কে আগে কে পরে? তাহলে মনে রাখবা প্রত্যেকটার প্রথম বর্ণের সাথে প্রথম বর্ণের তুলনা, যদি সেম না হয়ে যায় দ্বিতীয় বর্ণে যাব, দ্বিতীয়, এটারও দ্বিতীয়, এটারও দ্বিতীয়, এটারও দ্বিতীয়, এটার দ্বিতীয়তে ব, এটার দ্বিতীয়তে ব, আর এটার দ্বিতীয় ল। তাহলে এখন বলো ব আগে না ল আগে, ব আগে না ল আগে? আমরা জানি, লক্ষ্য করো, আমরা জানি, লক্ষ্য করো, ব আগে না ল আগে আমরা দেখবো। এই যে লক্ষ্য করো, এই যে প ফ ব ব ম, প ফ ব ব ম, ব এখানে, হ্যাঁ, আর এখানে দেখো ল এখানে। এখন বলো তো ব আগে না ল আগে? ব আগে, তাহলে ল পরে, তাহলে ল সবার পরে আর ব সব আগে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, ব আছে কয়টায়? দুইটায়, ব আছে দুইটায়, এখানেও ব আছে, এখানেও ব আছে, তাহলে এই দুইটা অবশ্যই আগে। কার আগে? লয়ের আগে। তাহলে লয় কয় নাম্বারে চলে যাবে? 3 নাম্বার। এবার এই ব আর এই বয়ের মধ্যে এই দুইটা কবর, তাহলে কলম 3 নাম্বারে পাবো, কিন্তু কবর আর কবিরের মধ্যে 1 2 কে সেটা বের করব। তাহলে ব আছে বোঝা যাচ্ছে না। এখন কি দেখবো? এই বয়ের সাথে কোনো স্বরবর্ণ নাই, মানে অ আছে, আর এটার সাথে রস্বই আছে, এটার সাথে রস্বই আছে। এখন তুমি ডিকশনারিতে শুধু স্বাধীন ব আগে পাবা না, বয় রস্বীকার আগে পাবা, ডেফিনেটলি এটা আগে পাবা। তাহলে এটা 1, এটা 2, মনে রাখবা। যদি সেম বর্ণ হয়, তার মধ্যে যদি স্বরচিহ্ন হয়, তাহলে স্বরচিহ্নের মধ্যে আকার, রস্বইকার, দীর্ঘইকার, ওই সিকোয়েন্স অনুযায়ী আমরা আগে পরে করে ফেলবো। ওকে, অভিধানে অনুসৃত বর্ণনাক্রম সাজানো হয়েছে যে গুচ্ছটি, দেখি কোনটা সঠিক, দেখি এটা উত্তর করো তো, এটার উত্তর করো তো, দেখি কোনটা সঠিক। সবাই এবার আসো, এটা নে খ, ক্ষীয়, খবর। তাহলে এখানে খ, এখানে খ, এখানে ক্ষীয়। তাহলে বলো তো, তোমাদেরকে একটু আগে বলছিলাম না ক্ষীয় আগে না ক আগে, মানে না কি খ আগে? তাহলে খ এর আগে ক্ষীয়, তাহলে এটা 1। হ্যাঁ, এখানেও খ, এখানেও খ, বোঝা যাচ্ছে না কে আগে পরে? এখানে দ আর এখানে ব, তাহলে বলো দ আগে না ব আগে? তথ দ দ দন্তন্য প ফ ব ভ ম, তাহলে দ আগে ব পরে, তাহলে এটা 1, সরি এটা 2, এটা 3, তাহলে মিলে না, সিরিয়াল ঠিক নেই। বাস বিবর্ণ বনলতা, এখানে ব, এখানে ব, এখানে ব, কিন্তু এই তিনটেই ব হওয়ার কারণে আমরা এর আশেপাশে নজর দিব। এই বয়ের সাথে আকার, এই বয়ের সাথে অকার, এই বয়ের সাথে রস্বইকার, সিম্পল একটা বিষয়। এই বয়ের সাথে আকার, এই বয়ের সাথে রস্বইকার, এই বয়ের সাথে অ, কিছু নাই, তাহলে এইটা স্বাধীনটা 1 আর আকার 2, এটা 3, তাহলে এটাও মিলে না। তেল, তৈয়ার, তোষা, ত ত ত, বোঝা যাচ্ছে না। এই তয়ের সাথে একার, এই তয়ের সাথে ওইকার, এই তয়ের সাথে ওকার, তাহলে আমরা একার আগে একার, ওইকার, উকার, ঔকার, ওকার, ঔকার, তাহলে এ ওই, ও ও, ঠিক আছে। তাহলে এ মানি এ কার, ওই মানি ওই কার, তারপরে ও মানি ও কার, আর ও মানি ঔকার। তাহলে কি হইলো? তয়ের সাথে এ কার আগে, তারপরে ওই কার, তারপরে তয়ের সাথে ও কার, তাহলে সিরিয়ালে তো ঠিক আছে। সঠিক উত্তর আজকে আমাদের কোনটা? গ। মহিমা, মহিম, মনা, মাতৃ, ম ম ম, বোঝা যাচ্ছে না, বাট এই ময়ের সাথে অকার, এই ময়ের সাথে অকার, এই ময়ের সাথে আকার, তাহলে অ আগে পাবো না আ আগে পাবো? অ আগে পাবো, দুইটার অ, তাহলে এই দুইটা আগে, এইটা পরে, এটা 3। এবার আসো ম ম, বোঝা যাচ্ছে না, এখানে হ, এখানে দন্তন্য, তাহলে হ আগে না দন্তন্য আগে? তথ দধ দন্তন্য বর্গের 25টার ভিতরে আছে, বাট হ কিন্তু অন্তস্থ জ র ল, তারপরে তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য হ, হ পরে, তাহলে এটা 1, এটা 2, বোঝা মিলে না, ঠিক আছে। তাহলে 3 নম্বর উত্তর। অভিধানে কোন শব্দটি আগে বসবে, দেখি পারো কিনা? অভিধানে কোন শব্দটি আগে বসবে, দেখি পারো কিনা?
কি আগে বসবে, যে কি পারো কিনা। তাহলে চ চ চ চ সবগুলোতে চ আছে, হ্যাঁ, দুইটা চন্দ্রবিন্দু আছে, সুতরাং হিসাব করার দরকার নেই। এবার আসো চয়াকার 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 চয়াকার, বোঝা যাচ্ছে না কে আগে কে পরে, সব চয়াকার। দ ন ল ট, তাহলে একটা দ, একটা দন্ত ন, আর একটা ল, আর একটা ট, এই চারটার মধ্যে আগে পরে করো। তাহলে তথ দ দ দন্ত ন 3 নাম্বার বর্গ, আর এটা হলো 4 নাম্বার। ল তো কোনো বর্গের মধ্যে নাই, তাহলে এটা 4 নাম্বার বর্ণ। ট হলো 1 নাম্বার বর্ণ। তথ দ দ দন্তন্য, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3। তাহলে 1 নাম্বার বর্ণ কোনটা? চাটি, চাটি। 1 নাম্বার কোনটা? চাটি। 1 নাম্বার কি? চাটি। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তারপর আসো, আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি সবাই? আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? ওকে, দেখি এটা পারো কিনা। তাহলে লক্ষ্য করো, এ এ এ সবগুলো সেম, এ বোঝা যাচ্ছে না একেবারে। ক ক ক বোঝা যাচ্ছে না, কিন্তু এই কয়ের সাথে অ আছে, এই কয়ের সাথে আকার আছে, এই কয়ের সাথে রস্যকার আছে, উত্তর মিলে গেছে। এই কয়ের সাথে অ মানে 1, কয়ের সাথে আকার 2, কয়ের সাথে রস্যকার 3। কবি কাব্য কবিতা, এটা ক আকার কয় অ, তাহলে এখানে আকার আছে, দ্যাট মিনস আকারটা পরে, এটা 3। কবি কবিতা, তাহলে ক ক বোঝা যাচ্ছে না। বয় রসিক ব ব বোঝা যাচ্ছে না, বয়ের সাথে রসিকার রসিকার বোঝা যাচ্ছে না। তাহলে এখানে আবার তা আছে আর এখানে তা নাই, তাহলে কবিতা লিখতে ডেফিনেটলি কবির পরে আসবে, যেহেতু অতিরিক্ত শব্দ আছে। তাহলে এটা 1, এটা 2, এটা মিলে নাই। হ্যাঁ, ফুল ফল ফলন, তো এটা যে হবে না এটা তো বুঝে গেছে। ফয় রসিকার ফুল আগেছে, এখানে স্বাধীন ফ, এখানে স্বাধীন ফ, তাহলে ফয় রসিকার ফুটা 3 নম্বরে থাকার কথা, এটা দেখলেই তো বোঝা যায়। ফল ফলন, ফ ফ বোঝা যাচ্ছে না, ল ল বোঝা যাচ্ছে না, লন লিখতে অতিরিক্ত না, তাহলে এটা 1, এটা 2। মঞ্চ মালঞ্চ মঞ্জুর, ম ময়াকার ময়, এই ময় শুধু কিছু নাই, এই ময়ের সাথে আকার, এই ময়ের সাথে অকার, এই ময়ের সাথে অকার। আকার আগে না অকার আগে? ডেফিনেটলি অকার যুক্ত দুইটা আগে উচ্চারিত হবে, আকারটা পরে, এটা 3। এবার ম ম বোঝা যাচ্ছে না, তাহলে এই যুক্ত বর্ণ আর এই যুক্ত বর্ণের মধ্যে বুঝতে হবে। তাহলে এটার মধ্যে আছে ইয় প্লাস চ, আর এটার এই যুক্তর ভিতরে আছে ইয় প্লাস জ, ইয় প্লাস জ। তাহলে এটার ভিতরে শুরুতে ইয়, এটার শুরুতে ইয়, তাহলে ইয় ইয় বোঝা যাচ্ছে না। এটার এরপরে চ, এটার এরপরের বর্ণ জ, তাহলে চ ছ জ, চ ছ জ। তাহলে এটা হলো 1, এটা হলো 2, কারণ চ আগে জ পরে, তাহলে এটা উত্তর হয় নাই। তাহলে সঠিক উত্তর 1। আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনগুলো দেখি পারো কিনা। সবাই তাহলে আশা আলো আসমান, আকার 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 বোঝা যাচ্ছে না, দালবর্ষ ল দন্তস্ব, তাহলে তাহলে আমরা কি অন্তস্থ জ র ল, তালবর্ষ মূর্ধন্যস্ব দন্তস্ব, তাহলে ল আগে, এটা 1। তালবর্ষ মূর্ধন্যস্ব দন্তস্ব, তাহলে এটা 2, এটা 3, বোঝা যায় না। অনেক অতিশয় অনাবিল, অ অ অ সেম, তাহলে দন্তন্য ত, দন্তন্য ত আগে না দন্তন আগে? ত থ দ ধ দন্তন্য, তাহলে ত আগে, এটা 1, তাহলে এটা উত্তর হয় নাই। তাহলে এবার আসো, অনেক আর অনাবিলের মধ্যে 1 2, অনেক, নয়ের সাথে একার আর এই নয়ের সাথে আকার, আকার আগে না একার আগে? আকার আগে,
তাহলে এটা 2 এটা 3, এটা মিলে নাই। ইলিশ ইতিহাস ইমারত রস্বই 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 সেম বর্ণ, বোঝা যাচ্ছে না কোন বর্ণে যাব? দ্বিতীয় বর্ণ ল ত ম, তিনটা 3 রকম বর্ণ পাওয়া গেছি, ল আরেকটা ত আরেকটা ম, ল ত ম। তাহলে ল তো আমাদের ওই 25টা বর্ণের ভিতরে না, এটা 4 নাম্বার। ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম, তাহলে ল হলো সরি এটা 3 নাম্বার, ল হলো ত হলো 1 নাম্বার আর ম হলো 2 নাম্বার। তাহলে লক্ষ্য করে ইলিশ ল হলো 3, ইতিহাস ত হলো কয় 1 আর ইমারতের ম হলো 2 2, তাহলে এটা উত্তর মিলে না। উচ্চ উঠতি রস্য, বোঝা যাচ্ছে না কে আগে কে পরে? ওকে, এবার আসো পরের বর্ণ কি চ, এর পরের বর্ণ ট, তারপরের বর্ণ ঠ। তাহলে আমরা জানি ক খ গ ঘ উ, চ ছ বর্গীয় জ ঝ ঞ, ট ঠ। তাহলে চ হলো 1 নাম্বার, ট 2 নাম্বার, ঠ 3 নাম্বার। সঠিক উত্তর হলো এটা। কে লেখছে ইতিহাস ইমারত ইলিশ? থাপড়ে দাঁড়টা আয়েশা সিদ্দিকা মিম। তোর ডিমের কোনো দাম নাই। তুই ওই যে একটা কালকে দেখছি কোনটা যেন পোস্ট দিছে, কার বউ যেন মানে বিয়ে করে লাইছে, ঠিক আছে? তোর এই পরবর্তী বিয়ে তোর হবে। উল্টা পাল্টা পড়ালেখার সাথে সম্পৃক্ততা নাই। ওকে, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ। সঠিক উত্তর দাও। দন্তন্য দন্তস্ব ব, তাহলে একটা দন্তন্য আরেকটা দন্তস্ব আরেকটা হলো ব। দন্তস্ব আমাদের কোনো বর্গের মধ্যেই নাই, ওটা তাহলে 3 নাম্বার। দন্তন্য তথ দদ দন্তন্য প ফ ব ভ ম, তাহলে এটা হলো 1 এটা হলো 2, তাহলে নদী হলো 1, সাগর হলো 3, বন হলো 2, মিলে না। ফুল ফল পাখি হয় না, কারণ ফ এলাকা প হলো 1 নাম্বার শুধু, তারপরে ফ হলো ফয়রসুকার ফ হলো 3 আর এটা হলো 2, হয় না। আলো মাটি বায়ু সরায়া ম ব, সরায়া তো 1 নাম্বার, ম আগে না ব আগে, প ফ ব ভ ম, ব আগে, এটা 2 এটা 3, হয় নাই। চাঁদ তারা সূর্য চ ত দন্তস্ব, তাহলে চ ত দন্তস্ব এই 3টা বর্ণ চ ত দন্তস্ব। দন্তস্ব যে সবার পরে এটা তো বুঝি আমরা, 3 নাম্বার। চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, তাহলে এটা 1 এটা 2। সঠিক উত্তর হলো ঘ। সঠিক উত্তর কি ঘ। লাস্ট ওয়ান, অভিধান অনুযায়ী যুক্ত অক্ষরের বর্ণনাক্রম সাজাও, দেখি পারো কিনা। চাঁদ তারা সূর্য নাও তুমি, সানজিদা সানজি, তুমি কেডা সেটা বলো। এখানে আছে ল ক ল ম ল প ল ল ল ল ল ল ল, উপরের বর্ণ প্রথম বর্ণ সব ল, তাহলে সব প্রথম বর্ণের মূল্য নাই। দ্বিতীয় বর্ণ ক ম প ম প ল, তাহলে ক প ওই ওই 4টা বর্ণই একাধিকবার দেওয়া হয়েছে। তাহলে এখানে আছে একটা আছে ক, আরেকটা আছে ম, আরেকটা আছে প, আরেকটা আছে ল, আরেকটা আছে ল। এই 4টা বর্ণের ভিতরে যদি তুমি কি করতে পারো, সিরিয়াল করতে পারো, তাহলে হয়ে যাবে। তাহলে ক প ম ল, সিম্পল একটা বিষয়। ল তো আমাদের 25টার মধ্যে নাই, ক আছে ম আছে প আছে, তাহলে এটা 4। হ্যাঁ, তাহলে ক কত 1, তাহলে প ফ ব ব ম এটা হলো 2, এটা হলো 3। তাহলে কোন শব্দে এরকম আছে ক এরপরে প এরপরে ম এরপরে ল, কোন শব্দে এই সিরিয়ালটা আছে ওই শব্দটা কারেক্ট। তাহলে ক প ম ল, তাহলে ক, লক্ষ্য করো এই শব্দে আছে এটা ক, তারপরে প আছে ম আছে ল আছে, তাহলে সঠিক উত্তর হলো খ।
সঠিক উত্তর কি খ। ইয়েস। সো যারা সঠিক উত্তর দিতে পেরেছ তাদেরকে থ্যাংক ইউ। আমরা আজকের ক্লাসটা অনেক প্রশ্ন ছিল, যারা চেষ্টা করেছে ধন্যবাদ। সবার উদ্দেশ্যে ভাইয়ের একটাই মেসেজ থাকবে, শেষ পর্যন্ত হতাশ হয় না। এবার একটু আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে পরীক্ষা দাও। চান্স পাবা কি পাবা না এটা তোমার বিষয় না, তুমি পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো। মানে এই বাকি দিনগুলো পরীক্ষার, তুমি একদম কেউ কি আমার সাথে কমিটমেন্ট করতে পারো? ওকে, এখন অনেক সহজ লাগে, আগে পারতাম না। হ্যাঁ রিয়ানা, পারবা ইনশাল্লাহ, চেষ্টা করলে পারবা। এবার আসো, তুমি মানে পরীক্ষার আগ দিন পর্যন্ত আজকে থেকে এই বাকি দিনগুলোতে কোনো দিন পড়াশোনা ছাড়া অন্য কোনো বিষয়ে সিরিয়াস হবে না। আমি আবারও বলছি, তুমি যদি চান্স পাও জীবনের একটা গতি খুঁজে পাবা, আর যদি চান্স না পাও জীবনের গতি খুঁজে পাবা না। জীবনে অনেক বড় কিছু হয়ে যাবে একসময়, আল্লাহ সুযোগ দিবে অন্য কোথাও গিয়ে, বাট অনেকটা লং টাইম তুমি নিজে ডিপ্রেশনে থাকবা। সো এই বাকি দিনগুলো প্রতিটা মুহূর্ত কাজে লাগাও, ইনশাল্লাহ আনন্দের সাথে কাজে লাগাও। আর অপ্রয়োজনীয় যে কাজগুলো আছে এগুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে? যারা যারা বিভিন্ন সময় নষ্ট করো, ঠিক আছে, সময় নষ্ট করা যাবে না। আনন্দ এনজয় করার মতো, মজা মাস্তি ফান করার মতো জীবনে অনেক সুযোগ আসবে, ঠিক আছে? এইটাকে লাইফের একটা পার্ট হিসেবে তখন নিবা, বাট রাইট নাও এটা তোমার সিচুয়েশন না। এই সিচুয়েশন তোমার হলো পড়ালেখার সিচুয়েশন, এই সিচুয়েশন তোমার ক্যারিয়ার গড়ার সিচুয়েশন। যদি ক্যারিয়ার গড়ার টাইমটাই তুমি এনজয় করে ফেলো তাহলে তুমি আর পারবে না। আর যারা অতিরিক্ত ডিপ্রেশন, এগুলো বাদ দাও, আনন্দের সাথে একটা পরীক্ষা ডিল করো। ভাইয়ার একটাই অনুরোধ, মানে একদম স্বাভাবিক প্রক্রিয়ায় বি কুল, মানে একদম মানে কোনো রকম টেনশন, হতাশা, ডিপ্রেশন এগুলো বাদ দিয়ে একটা পরীক্ষা তুমি কি করো, ডিল করো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর বেশি বেশি চেষ্টা করো। স্বাভাবিক প্রক্রিয়া আমার সাথে তোমাদের ক্লাসগুলো শেষ, হয়তো স্বর্ণের সাথে ক্লাসগুলো আছে। বাংলা ক্লাস যেহেতু 10-12টার কথা বলা ছিল, সো আমার 6টা ছিল। আর ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো দিন কোনো ফ্রি ক্লাসে, কোনো হয়তো একদিন চলে আসবো, বাট স্বাভাবিক প্রক্রিয়া শিডিউল ক্লাস আমারটা এখানেই শেষ। ঈদের পরে আবার দেখা হইতে পারে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবো, আমি তোমাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। শুধু আমি, তোমরা যারা রাইট টাইম ক্লাস করছো এবং পরবর্তীতে যারা রেকর্ড ক্লাসটা করবো, সবার প্রতি ভাইয়ের একটাই অনুরোধ, মানে এই পরীক্ষাটা অন্তত পক্ষে ভালো দাও। বাবা মার কথা ভাবো, পরিবারের কথা ভাবো। একটা পরিবারে যদি একটা সন্তান মানুষ হয়, তাইলে ওই পরিবার, ওই সন্তানটা যদি বিবেক সম্পন্ন হয়, ওই সন্তানটা যদি মানুষ হয়, ওই সন্তানটা যদি আল্লাহ পরিবারকে ভালোবাসার মতো করে গড়ে তোলে, তাহলে আর কারো কোনো সমস্যা হয় না, ঠিক আছে? এখন মনে করো না, আমি যদি আমার পরিবারের কথা বলি, আমার পরিবারে আমার ভাই 5 ভাই আমাকে 4 ভাই আমাকে পড়াশোনা করিয়েছে, তারা যদি এই মুহূর্তে আল্লাহ না করুক, আনফরচুনেটলি সবাই স্টপ হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ আমার মাধ্যমে তাদেরকে দিবেন, কারণ আমার মেন্টালিটি ভালো আছে। সো জাস্ট এটাই বললাম, তুমি পরিশ্রম করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আমার মনে আছে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, মানে অনেক রাত আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার তো মেধা নাই, আল্লাহ আমি তো মেধা নাই, আমি কিভাবে পারবো, আমাকে পারতেই হবে। কারণ আমি পরিবারকে না বলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। সো আমার যেই রিস্কটা ছিল অনেক বেশি, আমার যে ট্র্যাজেডিটা ছিল একটু ভিন্ন মাত্রার। আমি উইলিংলি এসেছিলাম, আমি অলরেডি প্রাইভেট ইউনিভার্সিটিতে লাখ লাখ টাকা খরচ করে ফেলেছিলাম। সো নিজের মতো করে ভাবো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে অভাব নাই, ঠিক আছে? অনেক বেশি চাও, অনেক বেশি চেষ্টা করো, ইনশাল্লাহ এবার তুমি আর সফল হবা। তোমরা যারা এখানে ক্লাস করছো এর 99% স্টুডেন্ট সফল হয়ে যাবা। শুধু এই আগামী দিনগুলো কি করবা, এনজয় করবা না, মজা মাস্তি প্রেম এগুলো করার দরকার নেই, এগুলো সময় আসবে। ইউনিভার্সিটিতে উঠো, এগুলো সময় আসবে, সব কিছুই করা যাবে, বাট রাইট নাও এটা টাইম না। হ্যাঁ, সো বেশি বেশি পড়াশোনা করো, বেশি বেশি আল্লাহর কাছে চাও, অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দাও, আনন্দের সাথে পরীক্ষা দাও। চান্স পাবা কি পাবা না ভুলে যাও, তুমি শুধু হাইস্ট লেভেল ট্রাই করো, ইনশাল্লাহ সফলতা আসবে। ভাইয়ের জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি। কখনো যদি এইরকম হয় যে অনেক কথা কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলেছি, এটা অনলি ফর ক্লাস, তোমার সাথে আমার পার্সোনাল কোনো রিলেশনও নাই, প্রেমও নাই, ভালোবাসাও নাই, তুমি আমার পরিবারের কেউ না যে তোমার সাথে আমার জায়গা জমি নিয়ে মারামারি আছে। যা বলেছি জাস্ট ক্লাসটা ডিল করার জন্য। সো সিরিয়াস ভালো কথাগুলো অ্যাকসেপ্ট করবা, যেগুলো তোমার অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই সেগুলো করবা না। দিন শেষে একটাই কথা, তুমি অনেক বেশি পরিশ্রম করো, তুমি সফল হবা। সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার অন্য কোনো দিন ক্লাসে ইনশাল্লাহ। সালামু আলাইকুম।
শান্ত বসে নাই। মহাজন